গত 16 বছরে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হামলা মামলার শিকার হয়েছে সেটি না, এখানে এই দেশের অনেক সম্মানিত আলেম ওলামারাও নানানভাবে লাঞ্ছিত হয়েছে, নিগৃহীত হয়েছে, অমানবিকভাবে অপমানজনকভাবে রশি বেঁধে বা আপনার কি বলবেন যেভাবে আদালতে তোলা হচ্ছিল, আমার কাছে এটা মাথায় আসলে মেনে নেওয়ার মতো মনে হচ্ছিল না, যে অন্তত কিছু তো করা দরকার, কথা বলা দরকার। তখন আমি ওনাদেরকে বললাম, ভাই প্রোগ্রামটা আমরা করি কিন্তু একটা ব্যানারে করি, যে দেখেন আপনার ইসলামিক নাম দিয়েই আমাদেরকে ইসলাম কায়েম করা লাগবে, এটা বিষয় না। বিভিন্ন ভাবে আপনি যেখানে যান আপনার জীবন আদর্শ কাজকর্মের মধ্যে দিয়ে আপনি ইসলাম কায়েম করবেন, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন আপনার কর্মের দ্বারা মানুষ অনুপ্রাণিত হবে, বিধর্মী হইলে সে উদ্বুদ্ধ হবে। আল্লাহ রাসূলকে তো ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করতো, তার উপাধি ছিল আল আমিন, তাকে বিশ্বাস করতো, তার কাছে সম্পদ গচ্ছিত রাখতো, আমানত রাখতো। তাহলে আমাদের মধ্যে যদি সেই ধরনের চরিত্র থাকে, সেটা হচ্ছে ইসলামের শিক্ষা আদর্শ। তো বললাম যে গণমতামত মানে আলাপ আলোচনা করে গণমতামত কেন্দ্র একটা নাম হইলো, সেই ব্যানারে প্রোগ্রাম করলাম। আমি বললাম ঠিক আছে, আলেম ওলামাদের পাশাপাশি এখানে কাকে, সেই সময় যে বললাম জাফরুল্লাহ চৌধুরীকে বলেন, ওনার কথার একটু ওয়েট আছে, শক্ত শক্ত কথা বলতে পারে। পরে বললাম আর কাকে বলবেন, অনেককে তো বললেও আসবে না, আর হচ্ছে মান্না ভাইকে বলেন। আমি মান্না ভাই তখন ওই প্রেস ক্লাবে আমরা এই প্রোগ্রামটা করি। তো এই কথাটা এই কারণে বললাম যে আমি আপনাদের মানে বলতে গেলে আপনাদের চলাচলের বা আপনাদের খুব ঘনিষ্ঠ লোকজন না হলেও, যখন এই দেশের আলেম ওলামারা আপনার নির্যাতিত নিষ্পেষিত হামলা মামলার শিকার হচ্ছিল, লাঞ্ছিত হচ্ছিল, কিংবা ইসলামের প্রশ্নে যখন বিভিন্ন ইস্যু সামনে আসে, তখন কিন্তু আমাদের একটা শক্ত অবস্থান ছিল। তো আপনারা আমার জন্য দোয়া করেছেন, যার ফলে আমরাও এত প্রতিকূলতার মধ্যে আল্লাহ এই পর্যায়ে রেখেছে। ভাই যেটা বলেছে, আসলে পতন 90% হয়েছে কিনা সেটা আমিও কিন্তু অত জানতাম না, কিন্তু কেন যেন এখানে সাংবাদিকরা আছে, ওনাদের দোষও আছে গুণও আছে। সমকালের সাংবাদিক আমাদের পরিচিত খালি বলতেছিল, ভাই আন্দোলন একটু নিস্তেজ হয়ে যাচ্ছে, কিছু বলেন, আপনি বললে এই মুহূর্তে জেলের বিদ্যুৎ চাঙ্গ হবে। পরে আমি নিশ্চয়ই এটা আল্লাহ আমাকে দিয়ে বলাইছে, আমি বলছি আমিও প্রস্তুত ছিলাম না, আমার কোনো প্ল্যান ছিল না। আমি বললাম 90% শেষ, আর 10% আপনারা ধাক্কা দেন। তারপর আরেকটা পুরানো বক্তব্য দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023 সালে আজকের যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, এই ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে। আমরা ওখানে যাচ্ছিলাম, ছাত্রলীগ ওখানে অবস্থান নিয়েছে, গিটার তারা ঢোল বাদ্য নিয়ে, যে ওখানে তারা সাংস্কৃতিক কর্মকাণ্ড মানে আমাদের প্রোগ্রামকে বাধাগ্রস্ত করা, সরাসরি হামলা করতে পারতেছিল না, অন্যভাবে জায়গাটা আর কি দখলে রাখা, আর মোটরসাইকেল দিয়ে ঘেরাও করে রাখা। তখন এখন আমরা মজলুম মানুষ, আমরা তো তাদেরকে দাওয়া দিয়ে তার সাথে পাল্টাপাল্টি করে পারবো না। আমরা নিরস্ত্র মানুষ, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ স্বরূপ আমরা ভাইস চ্যান্সেলর বাসার সামনে গেলাম, ওইখানে গিয়ে আমরা বক্তব্য দিলাম। সেখানে আসিফ সভাপতি নির্বাচিত হয়েছিল। তো সেখানে কিন্তু আমরা বক্তব্য বলছিলাম যে 2024 সালেই এই আওয়ামী লীগের পতন হবে এবং গণ অধিকার পরিষদের নেতৃত্বে সরকার গঠিত। ওই সময় আসিফ পাশে ছিল, এখন যারা ছাত্র সমন্বয়ক অনেকে পাশে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পাশে বসে বলছিলাম। তো সেই কথাগুলোর প্রতিফলন হয়েছে নিশ্চয়ই, মানে কিছু ভালো কাজ করেছি, নিয়ত ভালো ছিল, যার ফলে কথাবার্তা কাজে কর্মেরও একটা আল্লাহর রহমত আছে। আমি দিন শেষে যাই করি না কেন, রাজনীতি ভিন্ন প্রেক্ষাপট, আমি তো একজন মুসলমান, কাজেই আমার তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমার তো মরতে হবে, এই ভাবনাটা তো আমার মধ্যে আছে। সুতরাং আমার দ্বারা আর যাই হোক কোনো অন্যায় অবিচার বেইনসাফি কাজকর্ম এটা হবে, এটা অন্তত নিজের জায়গা থেকে বিরত থাকার চেষ্টা করি। তো আজকে কিছুক্ষণ আগে সিরডাপে এই যে পাশেই, ওখানে একটা সেমিনার ছিল, যে মানে গণতান্ত্রিক পুনর্গঠন আইন শৃঙ্খলার প্রশ্নে। সেখানে পুলিশের কর্মকর্তারা বলছেন, এটা বাস্তবসম্মত ভালো লেগেছে, যে আমাদের চেয়ে তারা বললে আরো ভ্যালিড ছিল, যে কিভাবে জঙ্গিবাদের নাটক সাজানো হতো, নিরীহ মানুষকে ধরে নিয়ে জঙ্গির তকমা দিয়ে কিভাবে এই দেশের আলেম ওলামাদেরকে বিতর্কিত করতো, ইসলামকে প্রশ্নবিদ্ধ করতো। এইটা ছিল পুরোপুরি ইন্ডিয়ান রয়ের একটা প্ল্যান। এবং এটা বাস্তব যে বাংলাদেশের, ভাই হালকা পাতলা কিছু বলেছেন এজেন্সির কথা, যে বাংলাদেশের আপনার সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা তো ডিজিএফআই, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিবির গোয়েন্দা সংস্থা না শুধুমাত্র, এমন কোন প্রতিষ্ঠান নাই গত 16 বছরে যেটা রয়ের নিয়ন্ত্রণে ছিল না। শুধুমাত্র এই গোয়েন্দা সংস্থা কিংবা সরকারি প্রতিষ্ঠান, আপনি ওই চলচ্চিত্র শিল্প সমিতি থেকে আপনার ফুটপাতের হকার ব্যবসায়ী, এমন কোনো জায়গা নাই যে তাদের
প্রতিনিধিত্ব সেখানে ছিল না। যে কারণ আর একজন ভাই এখান থেকে বলেছিলেন যে আপনারা অনেকে ভুল পাল্টাইতে পারবেন, রং পাল্টাইতে পারবেন, আলেম ওলামারা আমরা পাল্টাইতে পারবো না। এটা বাস্তব। বাংলাদেশের যুদ্ধ যদি হয় ধরেন, তাহলে আপনার সাথে যার সীমা আছে সেই দেশের সাথে যুদ্ধ লাগবে। বাংলাদেশের নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্র দুইটা, একটা ভারত, একটা মিয়ানমার, দুইটাই অমুসলিম কান্ট্রি। ভারত তো এই বিজেপি কিংবা আরএসএস তারা তো দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে কাজ করছে যে ভারতকে আপনার একটা হিন্দু রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করায়। ইসরায়েল যেমনি পৃথিবীর বুকে একটা ইহুদি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত, ভারত চায় একটা হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে। ওইদিকে বেনিয়ামিন নেতানিয়াহু অনেকদিন ধরে ক্ষমতা থাকায় মোদির সাথে ভালো একটা বন্ধুত্ব হয়েছে, যার ফলে ওই যে আপনার ইসরায়েলের যুদ্ধে ভারত গোলা বারুদ পাঠায়, অস্ত্র পাঠায়, সোলজার্স পাঠায়, এবং সেটা নিয়ে ভারতে প্রতিবাদ হলে তাদেরকেও বুলডোজার দিয়ে এই আরএসএস মোদির বিজেপিরা আপনার তছনছ করে দেয়, গ্রেপ্তার করে। এবং বাংলাদেশেও যেন সেটি নিয়ে কোনো প্রতিবাদ না হয় সেটার জন্য তারা এখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং শেখ হাসিনা তো ভারতের আমরা বলছি যে দাসী ছিল। এখানে আওয়ামী লীগ ভারতের একটা মানে গোলামি করা রাজনৈতিক দল ছিল। এই যে এক্সেপ্ট ইসরায়েল পাসপোর্ট থেকে যে তুলে দিয়েছে, আমরা প্রতিবাদ করেছিলাম যে ধরেন এই শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের আমলেই তো এটা বাংলাদেশের সংবিধানে যেটা আছে যে বিশ্বের নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের পক্ষে থাকবে বাংলাদেশ। সাংবিধানিক ভাবে কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান যে আমরা মজলুমদের পাশে থাকবো। তাহলে ফিলিস্তিনিদের পক্ষে যে আমাদের অবস্থান, এটি কিন্তু আরো একটা ইন্টারেস্টিং এবং খুব ভালো বিষয় হচ্ছে বাম ডান সবাই কিন্তু এই ফিলিস্তিনের পক্ষে। শেখ হাসিনা দেখেন এইখানে মাঝে মাঝে বক্তব্য দিয়েছিল, নাটক করেছিল,